ওরা দুইজন এই বাড়িতে থাকলে আমি আমার বউ বাচ্চা নিয়ে আলাদা হয়ে যাব। আলভির কথা শুনে বাড়ির সবাই অবাকের শেষ প্রান্তে পৌঁছে গেল। শাহনাজ বেগম বললেন, অফি তুই এটা কি বললি? হ্যাঁ মা, আমি ঠিকই বলেছি। ওদের সাথে এক ছাদের নিচে থাকলে আমাকে অনিশ্চয়তার মাঝে থাকতে হবে, এইভাবে থাকা যায় না। ইয়ামিন মির্জা বলে উঠলেন, অন্যায় ওরা করেছে, তাই এই বাড়ি থেকে যেতে হলে ওরা যাবে, তোমরা না। ইয়াদ বাবার কথা শুনে চমকে তাকালো। সবাইকে চুপ থাকতে দেখে ইয়াদ বুঝে গেল যে সবাই এই ব্যাপারে একমত। এটা বুঝতে পেরে ইয়াদ উঠে দাঁড়ালো। তারপর সবার উদ্দেশ্যে বলল, সমস্যা নেই, আমি আর রূপ এই বাড়ি ছেড়ে চলে যাব। নুরনাহারের প্রচন্ড খারাপ লাগলেও সে কিছুই বলতে পারলো না। কি বা বলবে তিনি? বিবেকহীন মানুষদের মতো তো আর আচরণ করতে পারবে না। ইয়াদ কারো থেকে উত্তরের অপেক্ষা না করে নিজের রুমের দিকে পা বাড়ালো। রূপসাও তার পেছন পেছন চলে গেল। আলভি সেদিকে ভ্রুক্ষেপ না করে ডাইনিং রুমের দিকে চলে গেল। আই এম হাংরি, ডিনার করব। ওই পূর্বের মতোই থম মেরে বসে আসতে। সে চায় না সংসারটা এইভাবে ভেঙে যাক, কিন্তু সেও যে নিরুপায়। কিছুক্ষণ যেতে ইয়াদ দুটো ব্যাগ আর রূপসাকে নিয়ে ড্রয়িং রুমে এসে হাজির হলো। সবার উদ্দেশ্যে বলল, আমরা চলে যাচ্ছি। শাহনাজ বেগম না পেরে বলে উঠলেন, কয়দিন পর উর্মির বিয়ে, এই সময় না গেলে কি নয়? সবাই একসাথে শাহনাজ বেগমের দিকে তাকাতে সে বলল, আমি বলতে চাইছি কটা দিনই তো, বিয়েটা হয়ে গেলে না হয়? না কাকিমা, আমি আপনাদেরকে অনিশ্চয়তার মধ্যে রাখতে চাই না। উর্মিলা ছলো ছলো চোখে ইয়াদের দিকে তাকায়। ইয়াদ একটা ছোট্ট শ্বাস ফেলে বলে, আমি তোর বিয়েতে অবশ্যই উপস্থিত থাকবো, তুই একদম মন খারাপ করিস না। উর্মিলা মাথা নিচে করে কেঁদে উঠলো। বললেই হলো মন খারাপ করিস না? হলি ঠিকই বলেছে। ইয়াদের কাছে রূপসার অনুভূতি ব্যতীত আর কোনো অনুভূতির মূল্য নেই। যদি থাকতো তাহলে সে কি আলবির সাথে এরকম কিছু করতে পারতো না? ইয়াদ কিভাবে পারলো এইভাবে সাজানো গুছানো সংসারটাকে শেষ করে দিতে? একটু মায়া লাগলো না? তোরা চলে যাবি ঠিক আছে, কিন্তু রাতের বেলাতেই যেতে হবে। সেটা কেন? ঘড়ির দিকে তাকিয়ে দেখ 12টা বাজে। ওসমান মির্জার কথায় রূপসার নির্লিপ্ত ভঙ্গিতে বলে ওঠে, সমস্যা নেই মামা, আমরা আপাতত আমাদের বাড়িতে যাচ্ছি, তারপর সেখান থেকে অন্য কোথাও চলে যাব। আমাদের অনেক সৌভাগ্য যে ভাইয়া আর ভাবি আমাদেরকে এত সহজে ক্ষমা করে দিয়েছে। সত্যি বলতে এর চেয়ে বেশি কিছুই চাওয়া নেই। রূপসার কথা শুনে ডাইনিং রুমে বসে থাকা আলভি অদ্ভুত চোখে একবার রূপসার দিকে তাকালো, কিন্তু তার সেই চাহনি কারো নজরে পড়লো না। ইয়াদ বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরতে রূপসা বলে ওঠে, দাঁড়াও। ইয়াদ ঘাড় বাঁকিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে রূপসা বলল, যাওয়ার আগে নানুমণির সাথে দেখা করে আসি। ইয়াদ দ্বিমত পোষণ করলো, এত রাতে দাদুমণির সাথে দেখা করবে কিভাবে? সে কি সজাগ আছে? তাছাড়া আমাদের চলে যাওয়ার বিষয়টা তাকে জানানো ঠিক হবে না। তাকে না জানিয়ে যেতে পারবো না। সে আমার আশায় বসে থাকবে। আমি তাকে এই ব্যাপারে জানাবো, বলবো বেড়াতে যাচ্ছি। ইয়াদ শ্বাস ফেলে রাজি হয়ে যায়। দাদুমণির সাথে দেখা করা শেষে তারা মির্জা ভিলা থেকে বেরিয়ে গেল। 2 দিন পর দিনের শেষে আলোটুকু নিভে গেছে। আকাশের বুকে ঘন কালো মেঘে ঢাকা। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টির পানির ছোঁয়ায় তীব্র আকাঙ্ক্ষা নিয়ে একজোড়া নিঃসঙ্গ হাত ব্যালকনির রেলিং ভেদ করে শূন্যে ভাসছে। মুহূর্তেই আকাশের বুকে জমে থাকা মেঘগুলো বৃষ্টির রূপে ঝরে পড়লো। বৃষ্টির তীব্র প্রকোপ, বন্যা হওয়ার পূর্বাভাস ছিল আগে থেকে। ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা রূপসা বৃষ্টির মাঝেও ঠায় দাঁড়িয়ে আছে। বৃষ্টির ঝাপটা এতে মধ্যেই কাক ভেজা হয়ে গেছে, তবুও যেন এতেই শান্তি মিলছে। এতে করে তার খামোখা চোখের পানিগুলোকে আটকে রাখার প্রয়াস করতে হচ্ছে না। সে আজকে কাঁদতে পারবে, খুব করে কাঁদতে পারবে। বৃষ্টির সাথে পাল্লা দিয়ে ভেতরে থাকা আবেগ নামের ঝড়টা ভয়ঙ্কর ভাবে আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে যেন। সেই ঝড় মোকাবিলার জন্য রূপসা প্রস্তুতি নিচ্ছে। এমন সময় দরজা ঠেলে ইয়াদ প্রবেশ করে। রূপসাকে এইভাবে ভিজতে দেখে তার ভ্রু যুগল কুঁচকে গেল। এই তুই এখানে দাঁড়িয়ে বৃষ্টি বিলাস করছিস নাকি? রূপসা উত্তর দিল না, কিন্তু কিছুক্ষণ যেতে সে ভারসাম্য হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়লো। ইয়াদ ভীষণ ঘাবড়ে গেল। এক ছুটে এসে রূপসাকে সামলানোর চেষ্টা করতে লাগলো। রূপসা হঠাৎ করে ইয়াদকে জড়িয়ে ধরলো। ইয়াদের শার্ট খামচে ধরে গগন বিদারী আত্মচিৎকারে ফেটে পড়লো। তার চিৎকারে ইয়াদের সারা শরীর অবশ হয়ে গেল। কি হয়েছে তোর? এরকম করছিস কেন? আমি মরে যাচ্ছি ইয়াদ, আমি আর বাঁচবো না হয়তো। রূপসার বিলাপ শুনে ইয়াদ পাগল প্রায়। এই দিনটা যেন না দেখতে হয়, সেজন্যই তো সে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে অন্যায় করেছিল। তবুও কেন তাকে এই দিনটার সম্মুখীন হতে হলো? রূপসার ভেজা শরীরটা ক্রমশ উষ্ণতা হারিয়ে নিস্তেজ হয়ে যাচ্ছে। তবুও সেই নিদারুণ কষ্ট লাঘব হওয়ার নাম নেই। বুক ছিঁড়ে শুধু আর্তনাদ বেরিয়ে আসছে। এই পর্যায়ে এসে রূপসা প্রবল শ্বাসকষ্ট শুরু হলো। সে আমার কেন হলো না ইয়াদ? এত করে চাওয়ার পরেও সে আমার হলো না। আমি মেনে নিতে পারছি না। তার মনের দরজায় সর্বপ্রথম আমি করা নেড়েও কি করে তার মনের ভেতরে আমার আগে অন্য কেউ প্রবেশ করলো? আমি এই ব্যর্থতা কিভাবে সহ্য করব? তাকে ছাড়া আমি যে কিছুতেই ভাবতে পারি না। সে আমার সাথে এতটা নিষ্ঠুর আচরণ কিভাবে করতে
করতে পারলো। ইয়াতের মুখ ভয় রক্তিবর্ণ ধারণ করলো। এর আগে সে বারবারই অলির উপরে বিরক্ত হয়ে তাকে রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আজ ইচ্ছে করছে আলবির সাথে রূপসাকে মেরে ফেলতে। আলবির নামে রূপসাকে এই বিলাপ, এই অভিযোগগুলো ইয়াত সহ্য করতে পারছে না। ইয়াত ক্রোধের বশবর্তী হয়ে এক বিরাট দুঃসাহস করে বসলো। রূপসার মুখটা দু হাতের আজলাই নিয়ে রূপসার উষ্ঠদয় নিজের ঠোঁটে চেপে ধরলো। ঘটনার আকস্মিকতায় রূপসার সমস্ত সত্তা কেঁপে উঠলো। কিছুক্ষণ পর ইয়াত রূপসাকে ছেড়ে দিয়ে বলল, আজকের পর থেকে আমার সামনে ভাইয়ার নামে তুলে রাখা অভিযোগের খাতা খুলবি না কখনো। ইয়াত চলে যেতে নিলে রূপসা তার পা জড়িয়ে ধরে। ইয়াত চমকে বিস্মিত হলো। আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমি মরে যাচ্ছি। রূপসার কথার মানে বুঝতে পেরে ইয়াত রক্ত চোখে রূপসার দিকে তাকাতেই আকাশে বিদ্যুৎ চমকায়। হাঁটু মুড়ে রূপসার সামনে বসে নির্লিপ্ত গলায় বলে, মৃত্যুবরণ করতে চাস নাকি বাঁচতে চাস? রূপসা ইয়াতকে জড়িয়ে ধরে বলে, আমি ভালোবাসার স্বাদ গ্রহণ করতে চাই। আমি জানি আমি এখনো স্বার্থপরের মতো বিহেভ করেছি। আমি এও জানি আমার দেহটা ছাড়া তোমাকে দেওয়ার মতো আর কিছুই নেই। আমার জন্য তোমার না পাওয়া তালিকা আরো লম্বা হতে চলেছে। তবে আমার বেহায়া মনটা আজ স্বামীর ভালোবাসা পেতে চায়, মৃত্যুর দ্বার প্রান্তে থেকে ফিরে আসতে চায়। তুমি তোমার ওই স্বার্থপর বউটাকে নিজের করে নাও একবার প্লিজ, আর কখনো চাইবো না। ইয়াত অপেক্ষা করলো না, একদম হঠাৎ করে রূপসাকে কোলে তুলে নিয়ে বেডরুমের উদ্দেশ্যে হাঁটা ধরলো। ঠান্ডা আবহাওয়ায় উষ্ণতার খোঁজে আলবির বুকের মাঝে আরো ছিটিয়ে গেল অলি। আলভি মাথা উঁচু করে আরিশের গায়ে ভালো করে কম্বল জড়িয়ে দিল। তারপর অলির ঘাড়ের ভাঁজে মুখ বুঝে একটা লম্বা শ্বাস টানলো। অলির শরীরের মাতাল করা ঘ্রাণে আলভি নিজেকে নেশাগ্রস্ত লাগছে। সে অলিকে একটানে নিজের বা পাশে এনে শোয়ালো। তারপর ভাবনা চিন্তা না করে অলির বন্ধ ঠোঁট জোড়ায় ঠোঁট ডুবিয়ে দিল। ঘুমের ঘরে দম বন্ধ হয়ে আসায় অলি ফট করে চোখ মেলে তাকায়। ড্রিম লাইটের হালকা আলোয় আলবির মুখটা দেখে অলি ছটফট করতে লাগলো। ফলস্বরূপ আলবি এক হাত দিয়ে অলির দুহাত চেপে ধরে মন ভরে চুমু খেয়ে অলিকে ছেড়ে দিল। সারা পেতে অলির মেজাজ খারাপ হলো। এরকম কেউ করে? আমার দম আটকে যাচ্ছিল। আলবি মাতাল কণ্ঠে বলল, আমি তো তোমার ঠোঁটে চুমু খেয়েছি, দম আটকে যাবে কেন? অলি থতমত খেয়ে গেল। সে কিভাবে বোঝাবে? আলভির ঠোঁটের স্পর্শে অলির শরীর অসাড় হয়ে আসে, এমনকি হৃদস্পন্দনের ছন্দপতন ঘটে। আমি চুমু খেলে তোমার ভালো লাগে না হানিবি? অলি লজ্জায় আড়ষ্ট হয়ে গেল, বুকের ভেতরে টিপ টিপ করছে। আলভি অলির কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলল, আমার তো খুব ভালো লাগে। অলি প্রসঙ্গ পাল্টে বলল, আপনি ঘুমাচ্ছেন না কেন? ঘুমাচ্ছে না হানিবি? এরকম ঠান্ডা আবহাওয়ায় বউ বাসে থাকলে ঘুম আসে? তুমি বলো। অলি কিছু একটা ভেবে বলে উঠলো, আমার পাশে শুয়ে ঘুম না এলে সোফায় গিয়ে শুয়ে পড়ুন। এখন তো আলো আছেই, আমি ওকে নিয়ে ঘুমাতে পারবো। অলি উঠে আরিসের সাইডে যেতে নিলে আলবি তাকে থামিয়ে দেয়। এরকম ওয়েদারে বিবাহিত পুরুষ মানুষ কখনোই বউকে রেখে সোফায় ঘুমাবে না। অলির কপালে চিন্তার ভাঁজ পড়লো। মানে কি? এই না বললেন আমি পাশে আসছি বলে ঘুম আসছে না? আলবি বিরক্তি শোষক শব্দ উচ্চারণ করলো। তুমি আমার কথা বুঝতে পারছো না হানিবি? আমি বলতে চাইছি বৃষ্টির দিনে বউকে আদর না করলে ঘুম আসে না। কথাটা শুনে অলির গালজোড়া গরম হয়ে গেল। আলবি অলির দিকে ঝুঁকে গিয়ে ভারী গলায় উচ্চারণ করলো, আই লাভ ইউ হানিবি। অলির শ্বাস প্রশ্বাস এলোমেলো করে দেওয়ার জন্য আলবির মুখে নিষ্কৃত উক্তি বাক্যটি যথেষ্ট ছিল। অলি না পেরে আলবির বুকে মুখ বুঝতে চাইলো। আলবি বাতা দিয়ে বলল, আমি তোমাকে প্রপোজ করেছি আর তুমি পালাতে চাইছো। তুমি কোনোভাবে আমাকে রিজেক্ট করছো না তো? অলি তড়িৎ গতিতে না পতক মাথা নাড়লো। নার্ভাসনেসের ঠেলায় লজ্জাপতি গাছের ন্যায় নুইয়ে যেতেই আলবি বলে ওঠে, এমনি আমার মাথা ঠিক নেই, তার উপরে তুমি আমাকে সিডিউস করেই যাচ্ছ। কাজটা কি ঠিক করছো? অলি উঠে বসতে চাইলে আলবি বাধা দিয়ে অভিমানী সুরে বলে, স্বামীকে রিজেক্ট করলে? অলি একটা শুষ্ক ঢোক গেলে বলল, আমি রিজেক্ট করিনি। তাহলে উত্তরটা দাও। অলিকে দেনমেনা করতে দেখে আলবির ঠোঁট কামড়ে হেসে উঠলো। আমার ইনোসেন্ট ওয়াইফ কি প্রপোজাল অ্যাকসেপ্ট করতেও জানে না? অলি কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, আই লাভ ইউ টু। আলবি স্তব্ধ হয়ে গেল। কি বললে? আই লাভ ইউ টু। আলবি স্তব্ধ হয়ে গেল। কি বললে? আই লাভ ইউ টু। আলবি স্থির গলায় বলল, আরেকবার বলো জান, আই লাভ ইউ। আলবির হার্ট বিট বেড়ে গেল, গলা শুকিয়ে আসছে। তবু অলির মুখ থেকে বারবার এই কথাটা শুনতে মন চাইছে। বাংলায় বলো কলিজা। অলি এক নিঃশ্বাসে বলল, আমি আপনাকে ভালোবাসি। আলবি অলির হাতটা নিচের গালে ঠেকিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি এভাবে বলো। অলি এবার আলবির দিকে চাইলো। বললাম তো। আলবি অলির ঠোঁটে আঙুল ছোঁয়ালো। তুমি করে বলো। আপনি করে বললে কি সমস্যা? আহা বলোই না, দেখি কেমন শোনায়। অলি মাথা নিচু করে বলতে শুরু করলো, আমি তোমাকে ভালোবাসি। আলবি অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। মুহূর্তে অলির কোমর চেপে ধরলো। অলি কিছু বলতে চাইলো, বলতে পারলো না। তার আগে আলবি অলির কালে ঠোঁট ছোঁয়ালো। তোমার মুখ থেকে তুমি ডাক্তার শুনে ভালো লেগেছে, তাই এখন থেকে আমাকে তুমি করে বলবে, ঠিক আছে? আলবির গম্ভীর কণ্ঠ শুনে অলি অজান্তে হ্যাঁ বতুক মাথা নাড়ে। তাহলে বলো, কি বলবো? আলবি অলির ঠোঁটের দিকে তাকিয়ে বলল, কি বলবে খুঁজে পাচ্ছ না?
এক কাজ করো, সেদিনের মতো করে আজকে আমাকে আদর করো। অলি সরে যেতে চেয়েও পারলো না। আলভির কণ্ঠ খাদে নামিয়ে বলল, প্লিজ বলো, আমি শুনতে চাই, তোমার স্বামী শুনতে চাইছে, তুমি বলবে না? অলি অসহায় চোখে আলভির দিকে তাকায়। লোকটা ভালোই বুঝেছে তাকে কি বলে দুর্বল করা যায়। বলবে না? অলি হ্যাঁ বোধক মাথা নেড়ে চোখ বন্ধ করে নিল। আমাকে আদর করো। আলভি ঠোঁট চেপে হেসে উঠলো। অলিকে বুকে টেনে নিয়ে বলল, তোমার কি মনে হয় আমি তোমার সাথে জোর করব? অলি প্রত্যুত্তর করলো না। আলভি একটা শ্বাস ফেলে বলল, আমি তোমাকে টিস করছিলাম। ধৈর্যের শেষ প্রান্তে না যাওয়া অবধি আমি তোমার সাথে জোরাজুরি করব না, এই ব্যাপারে নিশ্চিত থাকো। যদিও আমার ধৈর্য শক্তি খুব বেশি নয়, তবুও চেষ্টা করব। সিলেট অঞ্চলে বন্যার প্রবলতা বরাবরই বেশি, সেই সূত্রে এখানের আবহাওয়া আরো খারাপ। নোমান ফোনে নিউজ দেখছিল। রায়া এতক্ষণ যাবত চুপচাপ শুয়ে থাকলেও হঠাৎ করে বলে ওঠে, নানু আজকে আমাকে কি বলেছে জানেন? রায়ার কথা শুনে নোমান ভ্রু কুঁচকে রায়ার দিকে তাকায়। কি বলেছে শুনি? বলেছে তার নাকি একা একা বাড়িতে থাকতে ভালো লাগে না, আপনি কাজে চলে যান, আমিও কলেজে চলে যাই। সে নাকি আরিশকে খুব মিস করছে। নোমান পুনরায় ফোনের স্ক্রিনের দৃষ্টি নিমন্ত্রণ করে বলল, জানোই তো কয়েকদিন পর আলভি ভাইয়ের বোনের বিয়ে, আমাদেরকেও দাওয়াত দিয়েছে, নানুকেও তো নিয়ে যাব। তো আমরা তো 2 দিনের জন্য যাব, তারপর তো নানু আবার একা হয়ে যাবে। নোমান শ্বাস ফেলে বলল, যা বলার সোজাসুজি বলো। রায়া অকপট ভেবে বলে উঠলো, আরিশের মতো যদি আমাদেরও একটা বেবি থাকতো তাহলে নানুর আর একা থাকা লাগতো না। কথাটা শুনে নোমান ভেবা চাকা খেয়ে গেল। চমকে তো নয়নে তাকালো রায়ার দিকে। রায়া মুখে হাসি টেনে বলল, এভাবে দেখাচ্ছেন কেন? আর এসব তো নানু বলেছে, আমার কি দোষ? শোনো, নানু বয়স্ক মানুষ, তাই এসব বলবে সেটাই স্বাভাবিক। এসব কথাবার্তা বলা বয়স জনিত একটা রোগ হিসেবে ধরে নেবে। রায়ের মুখটা ছোট হয়ে গেল, কিন্তু আইডিয়াটা তো খারাপ না। নোমান হালকা কেসে গলা পরিষ্কার করে নিল। কিছু কি বললে? আসলে আমি শুনতে পাইনি। কিছু না, আপনি বরং ফোন কাটুন, শুভরাত্রি বলে রায়া মুখ বাঁকিয়ে উল্টো দিকে ঘুরে শুয়ে পড়লো। নোমান নই শব্দে ফোনটা রেখে রায়ার দিকে তাকালো। কাপা কাপা হাতে রায়ার দিকে বাড়িয়ে দিল, কিন্তু সংকোচ বোধ করে নিজেকে সংযত করে নিল। 3 দিন পর আজকে উর্মিলার বিয়ে। শপিং করার জন্য উর্মিলা, নূরজাহান, শাহনাজ বেগম, অলি আর আলভি শপিং মলে এসেছে। আলভি আরিশকে কোলে নিয়ে বসে আছে, বাকিরা শাড়ি দেখতে ব্যস্ত। এরই মাঝে দিহান এসে হাজির হলো। দিহানকে দেখে উর্মিলা ভীষণ খুশি হলো। সে জানতো না যে দিহান আসবে। দোকানদার অনেকগুলো শাড়ির ভাঁজ খুলে তাদেরকে দেখাচ্ছিল, বেশিরভাগ শাড়িরই বিয়ের। সেসবের মাঝে আলভির নজর পড়লো একটা ডার্ক গ্রিন রঙের শাড়ির উপর। শাড়িটার পাড়ের উপর লাল, নীল, হলুদ রঙের গোলাপ ফুলের কারুকাজ করা। শাড়িটা দেখে আলভি একটা স্বপ্ন ঢোক গিলল। বাকি সবাই উর্মিলার বিয়ের শাড়ি চুজ করছে। ওলের খেয়াল হলো সেদিকে। এই সুযোগে আলভি নির্দিষ্ট শাড়িটা তুলে নিল। শাড়িটা অদ্ভুত রকমের সুন্দর। সে গোলাপ ফুল পছন্দ না করলেও শাড়িটা তার নজর কেড়েছে। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। তো এই পার্টটা এই পর্যন্তই। এই পার্টটা তোমাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টে।